যখন রাস্তায় পা দিলাম তখন বেশ রাত হয়েছে। আজ বউয়ের জন্মদিন, আর আজকেই আমার বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। বাড়ি থেকে 10-12 বার অন্তত ফোন এসেছে, কিন্তু উপায় কি? তার ওপর এই অবেলায় আবার মেঘ করেছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা আর নেওয়া যাচ্ছে না। এমন জায়গায় গাড়ি ঘোড়ার আশা করাটাও বৃথা। কপাল জোরে কখনো একাধটা গাড়ি পেলে সেটা আলাদা ব্যাপার। হাঁটতে হাঁটতে প্রায় যখন সমস্ত আশা ছেড়ে দিয়েছি, সহসা চোখে পড়ল একটা লরি। গোটা 5 লোককে লরির ওপরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কানাঘুষে শুনতে পেলাম কিছু একটা সমস্যা হয়েছে বোধহয়। 1-2 লোক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেখলাম। অগোচরে লরির পাশ কাটিয়ে এগিয়ে যাব এমন সময় পিছু ডাকলো একটা লোক। ও ভাই, শুনছো? ও ভাই। হ্যাঁ বলুন। বলছি ভাই, কাছাকাছি পেট্রোল পাম্প আছে? পেট্রোল পাম্প? সে তো 1 কিলোমিটার মতো দূর হবে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ তোমায়। পল্টু, গাড়ি স্টার্ট দে। আচমকাই খেয়াল হলো আমার বাড়ি তো ওই রাস্তাতেই পড়বে। একবার বলেই দেখি না, যদি কোনো সুরাহা হয়। বলছি দাদা, শুনুন না। পল্টু একটু দাঁড়া। হ্যাঁ বলো। বলছি আপনারা তো ওদিকটাতেই যাচ্ছেন, আমাকে যদি একটু ঘোষপুকুরের সামনে নামিয়ে দিতে পারেন। লোকগুলো দেখলাম একে অপরের মুখ চাওয়াচাই করলো। কি এক পাহাড় সমান চিন্তা করে লোকটা বলল, এই যে ভাই, তুমি বরং সামনের সিটে বসো, জায়গাটা এলে দেখিয়ে দিও। ও, তার মানে লোকাল নয় লোকগুলো। ওনার কথা মতো আমি সামনে ড্রাইভারের পাশে এসে বসলাম। গাড়ি চালু হওয়ার সাথে সাথেই ঘ্যাট ঘ্যাট শব্দ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। আরও 2-1 চেষ্টা করলো ছেলেটা, কিন্তু কোনো লাভ হলো না তাতে। কিরে, কি হলো? বুঝতে পারছি না দাদা, মনে হয় তেল শেষ হয়ে গেছে। ফালতু কথা বলিস না, আমি জানি সব তোর চালাকি। আরে সত্যি গাড়ি স্টার্ট নিচ্ছে না। দেখ পল্টু, ভালোই ভালোই বলছি, চুপচাপ চল। ফাঁসলে আমরা একা না, তুইও ফাঁসবি। এই দেখো দেখো, আমাকে ভয় দেখিও না সঞ্জয় দা, এসবে আমি জড়াতে চাইনি, প্রথম থেকেই বলছি। শুধু তোমাদের কথা এসেছি। আচ্ছা, আমায় নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? এই আপনি চুপ করে বসুন তো, একদম বেশি কথা বলবেন না। এই কি ব্যাপার? কি হয়েছে সঞ্জয় দা? এখানে কিসের এত বাওয়াল হচ্ছে শুনি? দেখলাম একটা ছেলে মদ্যপ অবস্থায় এগিয়ে এলো লরির জানলার ঠিক কাছে। রঞ্জু, তুই আবার এখানে এলি কেন? আমি কথা বলছি তো নাকি? না না সঞ্জয় দা, পল্টুর বড্ড বার বেড়েছে, ওর ডানাটা একটু ছেটে দিতে হবে, বুঝলে? তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ রে, দিচ্ছি। সঞ্জয় দা তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ঠিক কি কারণে যে এত বাকবিতণ্ডা বুঝতে পারলাম না। মাঝে আমি ফেসে গেলাম। প্রায় অনেক কথা কাটাকাটির পর দেখলাম পল্টু নেমে গেল লরি থেকে। পল্টু, কোথায় যাচ্ছিস? অশান্তি করিস না এখন। আমি যাবো না তোমাদের সাথে, পাপির দলে আমি নেই, আমি চললাম। আর রঞ্জু তো রয়েছে, তোমাদের হত্যা কর্তা বিধাতা, চিন্তা কি? তুমি ছাড়ো তো সঞ্জয় দা, এখন আমি চালাচ্ছি লরি, তোমাদের কোনো চাপ নিতে হবে না। এই রঞ্জু তোমাদের সাথে আছে। বেড মাতালটা এসে স্টিয়ারিং ধরলে বুকের ভিতরটা কেমন ধরাস করে উঠল। এই মাতালটা যদি এখন গাড়ি চালায়, তাহলে আমার পরলোক গমন থেকে স্বয়ং ঈশ্বরও বোধহয় বাঁচাতে পারবে না। আপনি গাড়ি চালাবেন? হ্যাঁ, কি হয়েছে এটা কি শুনি? মানে নেশা করে আছেন? কি বললেন? আমি নেশা করেছি? আমি মদ খেয়েছি? বেশ করেছি। তোর বাবার কি? লোকটা ধমক খেয়ে আমি আর বিশেষ কিছু বললাম না। ওদিকে পল্টু বলে ছেলেটা যে কোথায় গেল বুঝতে পারলাম না। এই সঞ্জয় দা, আমি গাড়ি স্টার্ট দিলাম। বলতে বলতে ছেলেটা চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। ভো ভো শব্দ করে গাড়িও চলতে শুরু করেছে ততক্ষণে। যথেষ্ট তেল আছে এখনো, আর ওই শয়তান হারামজাদা পল্টু বললো তেল নেই। আজকের কাজ না মেটাই, ওর বাজনা কাল আমি বাজাবো। কিছুক্ষণ গাড়িটা বেশ চলল। 8 মিনিট 10 পথ পেরোলেই বাড়ির রাস্তায় পৌঁছে যাব। খানিক স্বস্তিবোধের আভাস পেয়েছি কি পাইনি, হঠাৎ ছেলেটা লরির গতি বাড়ালো। এতই তার গতি যেন রাস্তার ওপর দিয়ে নয়, হাওয়ায় ভেসে চলেছে লরিটা। এই যে ভাই, আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
ও আপনি চাপ নেবেন না। আপনার তো বাড়ি পৌঁছানো নিয়ে কথা। বেশ, কিন্তু গাড়িতে তেল ভরবেন না? কিছুক্ষণ আগেই তো পেট্রোল পাম্প যে পেরিয়ে গেছে। না না, ওসব কিচ্ছু লাগবে না, গাড়ি এমনিই চলবে। আমাদের খুব তাড়া আছে বুঝলেন মশাই, শ্মশানে যেতে হবে। ও, তা কে মারা গেছে আপনাদের? কোনো আত্মীয় নাকি পাড়া ঘরের কেউ? ছেলেটা হঠাৎ ভীষণ রকম রেগে গেল। এই মশাই, সেসব জেনে আপনার কি কাজ? সব জানতে হবে। হ্যাঁ, কে মরেছে কে হয়, শুনুন, বেশি কৌতূহল দেখাবেন না, শরীরের জন্য সেটা ভালো নয়, ঠিক আছে? এমন অপ্রত্যাশিত উত্তরে হতচকিত হলাম বটে। কি এমন জিজ্ঞেস করলাম যে এত রেগে গেল ছেলেটা, জানি না। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। ইন্দুর কল। হ্যাঁ ইন্দু, বলো। আমি এসে গেছি প্রায়। তোমার কি ব্যাপার আমি সত্যি বুঝতে পারছি না অনুরাগ। একটা দিন একটু আগে আসতে বললাম আর তুমি আমার অবস্থাটা একটু বুঝবে তো নাকি? ম্যানেজার আদা জল খেয়ে আমার পিছনে পড়েছে ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। এখন যদি একটু এক্সট্রা এফোর্ট না দিই আমার কাজটা তো চলে যাবে। তখন তোমার ভালো লাগবে তো? আর অজুহাত দিও না তো, সারা জীবনই ম্যানেজারের দোহাই দিয়ে পার হয়ে গেলে। আচ্ছা সরি, আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। আমায় প্লিজ ভুল বুঝো না। ভুল যা বোঝার আমি বুঝে গেছি। আমার জায়গায় আজ যদি উর্মির জন্মদিন হতো তুমি কখনোই এমনটা করতে না, তখন তো গোটা দিনই ছুটি নিয়ে নিতে। আহ ইন্দু, বাজে কথা বলো না। ওকে নিয়ে তোমার মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। উর্মিকে নিয়ে এত কেন সমস্যা তোমার? মেয়েটা মাসখানেক ধরে নিখোঁজ, কোনো খবর নেই ওর। এত চিন্তার মাঝেও তোমার জন্মদিন বলে আমি পুলিশ স্টেশনে না গিয়ে বাড়ি যাচ্ছি। পুলিশের কাছে কি হবেটা কি শুনি? দেখো কে যাও কার না কার সাথে পালিয়েছে। ইন্দু, তুমি ফোনটা রাখো, আমি একটা কথাও বলবো না তোমার সাথে। ফোন কেটে গেল। মাঝে মাঝে ইন্দু এমন একটা কথা বলে না, মাথাটা গরম হয়ে যায় জাস্ট। আরে আমার বাড়ির রাস্তা তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, কথা বলতে বলতে খেয়াল করিনি। ভাই দাঁড় করাও, আমার বাড়ির রাস্তাটা অনেকক্ষণ পেরিয়ে গেছে। কোনো উত্তর না পেয়ে পাশের সিটের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। ছেলেটা স্টিয়ারিংয়ের ওপর ঘুমিয়ে পড়েছে। লরিটা একলাই হু করে গিয়ে চলেছে হাইওয়ে ধরে। সর্বনাশ! এই ভাই ওঠো। বার কয়েককে ডেকে তোলার চেষ্টা করে কোনো লাভ হলো না। এতক্ষণে গাড়ির পিছনে থাকা লোকজনের কোলাহল শুনতে পেলাম। খুব ভালো করে বুঝতে পারলাম মৃত্যু হাতছানি দিচ্ছে। আর সেই ভয়ানক মুহূর্ত উপস্থিত হতেও বেশি সময় নিল না। জানি না হাইওয়ের মাঝে কোত্থেকে একটা গাছের গুড়িকে দেখতে পেলাম। নিমেষে লরিটা গিয়ে ধাক্কা খেল সেই গাছের গুড়ির সাথে। বিধ্বংসী শব্দ কানে তালা লাগিয়ে দিল। পলকে এলোমেলো হয়ে গেল সব কিছু। জানি না কোথায় গিয়ে পড়লাম। চোখের সামনে চারপাশে শুধুই অন্ধকার। শুধু শুনতে পেলাম চারপাশে সহস্র কণ্ঠের আর্তনাদ। তারপর সব কিছু শান্ত। অকস্মাৎ কোনো তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। চোখ মেলে ভালো করে তাকিয়ে আশপাশটা দেখলাম। ওই তো লরিটা সামনে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ আগেও তো আমি ওটার মধ্যেই ছিলাম। মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে গেল আমার। কাছে এগিয়ে গেলাম, তবে লরিতে থাকা লোকজনগুলো কেমন যেন জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে এখন। ওদের অবয়ব অস্পষ্ট। আমি ভুল দেখলাম না ঠিক বুঝতে পারলাম না। ওদের মাঝে লক্ষ্য করলাম একটা বডি, সাদা কাপড়ে ঢাকা। তার মুখটার দিকে চোখ যেতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। উর্মি আমার বোন। ওর 1 বছর হলো বিয়ে হয়েছে। কয়েক মাস আগে থেকে উনি খুঁজছিল। উর্মি, কি হয়েছে তোর? ওঠ না। ওই দেখ, এই যে আমি তোর দাদা। উর্মি, এই যে কি করেছেন আপনারা ওর সাথে? কি করেছেন বলুন? আচমকা উর্মি চোখ মেলে তাকালো আমার দিকে। দেখলাম আমাকে পেরিয়ে ওই লোকগুলো উর্মির ওপর ঝাঁপিয়ে পড়লো। তোকে আজ চেঁচা, আরো
জোরে চেঁচা, কেউ আসবে না। চেঁচা, জোরে চেঁচা। কতদিন পর একটা পাখি আমাদের জালে ধরা দিয়েছে, হ্যাঁ? আরে ওই লোকটা, হ্যাঁ হ্যাঁ, ওদের এসব কথাবার্তা শুনে মাথায় রক্ত উঠে গেল আমার। শয়তান, ছাড় ছাড় আমার বোনকে। দাদা, ওরা আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচতে দেবে না, ওরা আমাদের বাঁচতে দেবে না। সাক্ষ্য! আমি ওদেরকে আটকানোর হাজার চেষ্টা করলাম, কিন্তু না, ওদের কাউকে আমি স্পর্শ করতে পারলাম না এক বিন্দুও। তারপর চোখের সামনে যা ঘটলো তাতে আমার বাক শক্তি, দেহের সমস্ত চেতনা যেন হারিয়ে যেতে শুরু করলো। ধীরে ধীরে উর্মির শরীরটা একটু একটু করে পচে গলে যাচ্ছিল, আর মুহূর্তেই সেই লরি আর সেখানে থাকা লোকজনগুলো বাতাসের মধ্যে কোথায় যেন মিশে গেল। উর্মি! যখন সম্বিত ফিরল, কিছু লোক আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। কি হয়েছে ভাই? শরীর খারাপ লাগছে নাকি তোমার? লরি, এখানে একটা লরি ছিল না, 4-5টা লোক। লরি এখানে না তো? না না, ছিল ছিল, আমার বোন ছিল ওখানে। অ্যাক্সিডেন্ট হলো লরিটার। এখানে কোনো দুর্ঘটনা হয়নি দাদা, আপনি বাড়ি যান। এই ওকে ধরো। বাড়ির পথে পা বাড়ালাম, আমার পা যেন চলছিল না, মাথা ঘুরছিল প্রচণ্ড রকম। চোখের সামনে যা দেখলাম তা কি সত্যি নাকি পুরোটাই কল্পনা? যদি সত্যি হয় তাহলে কেন আমি সেখানে সেদিন থাকতে পারলাম না? কেন কেন আমি আমার বোনের অত্যাচারের প্রতিশোধ নিতে পারলাম না? কেন? দাদা, দাদা, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। লরি নাম্বার 0033। পিছন থেকে কে বলল কথাগুলো? পিছনে ফিরতেই চমকে উঠলাম। পল্টু! এই যে আপনি, কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি চিনি না দাদা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার মুখে লরির কথা শুনে মনে হলো আজ আর চুপ থাকবো না। আজ আমি আপনার কাছে সব স্বীকার করে মুক্তি পেতে চাই। এখানে সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে সেটা আজ নয়, বেশ কিছু মাস আগে। তাই ওরা বলতে পারলেন না। ওই লোকগুলো আমারই পাড়ার। সেদিন ওরা ওই দিদিকে জোর করে এনে ওনার সর্বনাশ করে খুন করে। ওদের মধ্যে আমি ছিলাম না, বিশ্বাস করুন, আমি ছিলাম না। আমার ভয় দেখিয়ে ওদের ওই নোংরা কাজে আমায় সামিল করবার চেষ্টা করে। মা কালীর দিব্যি খেয়ে বলছি দাদা, ওই দিদিকে আমি একবারের জন্যেও ছুঁইনি। শুধু মুখ বুজে সব দেখতে বাধ্য হয়েছি। সেই অপরাধ বোধ আজও আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তবে যখন জানতে পারলাম ওরা সব দুর্ঘটনায় মারা গেছে, তখন মনে হলো না, ঈশ্বর আজও আছেন। আমার বিশ্বাস আমরা সুবিচার পাবই। আর একটা কথাও না বলে এগিয়ে চললাম সামনের দিকে। আমি শিহরিত, বাকরুদ্ধ। বাড়ি গিয়ে এক নতুন লড়াই শুরু হবে মনে হচ্ছে। শুধু চাই বিচার পাক আমার বোনের মতো সেই সব হাজার হাজার বোনেরা যারা হারিয়ে যায় অন্ধকারের গোলক ধাঁধায়।